কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগের সম্বন্ধে কথা বলছিলাম। আমরা এখন ব্লাড প্রেশার সম্বন্ধে কথা বলব। হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন। আগে জানি আমরা ব্লাড প্রেশারটা কী। কারণ আমরা বলেছিলাম যে হার্ট প্রতি মিনিটে প্রায় 5 লিটার রক্ত প্রবাহিত করে রক্ত ধমনীতে। এটা রক্তনালীতে ধমনীতে এক ধরনের আন্দোলন তৈরি করে, ওখানে একটা প্রেশার দেয়। সেই প্রেশারটাই হচ্ছে ব্লাড প্রেশার। এটাকে আমরা যন্ত্র দিয়ে মাপি। আমরা কীভাবে ব্লাড প্রেশার মাপবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রেশার মাপার আগে যেটা করতে হয়, পেশেন্ট অন্তত 2 থেকে 5 মিনিট রেস্টে থাকতে হয়। 2 মিনিট থেকে 5 মিনিট রেস্টে থাকতে হয়। মেন্টাল রেস্ট, ফিজিক্যাল রেস্ট থাকবে, এরপর সে প্রেশার মাপবে। কেমন? পেশেন্ট বসবে, তারপর তার হাতটা একটা কিছুর উপর রেস্টে থাকবে। তারপরে এখন ওই আগে দেখো মেশিনটা তোমার ঠিক আছে, ব্লাড প্রেশার মেশিনটা ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ, প্রেশারটা আগে ঠিক আছে কিনা দেখতে হয়। কেমন? ক্যালিব্রেশনটা ঠিক আছে কিনা। কীভাবে দেখতে হয়? যে ঠিকমতো উঠে কিনা, কোথাও লিক আছে কিনা, ওটা জিরোতে আছে কিনা, কাঁটাটা জিরোতে আছে কিনা। কেমন? যে জিরো। এটা এখন কাপটা বাঁধো। কাপটা যে আর্মে বাঁধতে হয়, অ্যান্টিকিউটাল ফোসা কোনটা দেখাও। হ্যাঁ, এটা ঠিক এই উপরে 2 আঙ্গুল উপরে বা 2 সেন্টিমিটার উপরে বাঁধো। এমনভাবে টাইট করতে হয় যেন হালকা, মানে খুব বেশি টাইট না, খুব হালকাও নয়, যেমন একটু ইয়ে থাকে। মিলিমিটার উঠাও আবার। এবার তুমি স্টেথোস্কোপ ওখানে দাও। এবার আস্তে আস্তে প্রেশার রিলিজ করো। আস্তে আস্তে 2 মিলিমিটার করে প্রেশার রিলিজ করো। যে প্রথম যে বিটটা আসবে এটা সিস্টোলিক প্রেশার, আর সর্বশেষ যেটা পাচ্ছ সেটা ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে? এইভাবে আমরা মাপবো। অন্তত প্রতি সিটিংয়ে 2 বার মাপতে হয়। কেমন? ঠিক আছে, প্রতি সিটিং আমরা মনে রাখবো যে প্রতি সিটিংয়ে 2 বার করতে হয়। আর কখনো কখনো কারো ক্ষেত্রে বসিয়ে একবার, আবার দাঁড়িয়ে একবার, দুটাও করা লাগতে পারে বিশেষ পরিস্থিতিতে। সঠিকভাবে ব্লাড প্রেশার মাপাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ব্লাড প্রেশার ঠিকমতো কন্ট্রোল করা না হয়, যদি বেশি হয়ে যায়, তখন এটা ব্রেনে সমস্যা করে, কিডনিতে সমস্যা করে, হার্টে সমস্যা করে, বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করে, এমনকি মৃত্যুর ঝুঁকি তৈরি করে। আমরা হাই ব্লাড প্রেশার কখন বলি? আমরা একটা লেভেল মনে রাখি 140/90, যে কোনো একটা বড় হইলেই 140 হচ্ছে সিস্টোলিক, আর 90 হচ্ছে 90 হচ্ছে ডায়াস্টোলিক। যে কোনো একটা বাড়লেই হাইপার টেনশন, যে কোনো একটা হইলে, দুটোই হতে পারে না, যে কোনো একটা হইলেই এটা হাইপার টেনশন। এই হাইপার টেনশন যে আমরা বললাম, আমরা তাহলে কী করব? লক্ষণগুলো কী, কারণ কী? 95% ক্ষেত্রে কিন্তু কারণ জানা যায় না, কারণ থাকে না। কেউ যদি প্রেগনেন্ট হন, পেটে বাচ্চা গর্ভাবস্থায় প্রেশার হতে পারে, কিডনি রোগ হলেও প্রেশার হতে পারে, এমনকি কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে তাহলেও প্রেশার থাকতে পারে, বংশগতভাবে প্রেশার হতে পারে, মানে অনেক বিভিন্ন কারণে প্রেশার হয়। অনেক সময় প্রেশার কারণে জানা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই। সুতরাং আমার প্রেশার কেন হইলো, এটাকে আমাকে মেনে নিতে হবে। অনেকে মানতে পারে না যে আমার প্রেশার কেন। আমাকে বুঝতে হবে যে আমার প্রেশারটাকে যে কারণে হয়েছে, কারণটা উদ্ঘাটন করতে হবে। বিশেষ করে যাদের ইয়াং এজে প্রেশার হয় তাদের সাধারণত কারণ থাকে। যাদের বড় বয়সে 40-এর পরে যাদের প্রেশার হয় তাদের সাধারণত কারণ ছাড়াই হয়ে থাকে, তাদের কারণ পাওয়া যায় না। লক্ষণ কী? একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রেশারের কোনো লক্ষণ পাওয়া যায় না। এটা কারণ নাই,
লক্ষণ নাই। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য, তার কারণও নাই, তার লক্ষণও নাই। তাহলে মূল জিনিসটা তাহলে কী? মূল জিনিসটা হচ্ছে, আমার যদি কখনো প্রেশার, ডাক্তার সাহেব বলে যে আপনার প্রেশার হয়েছে, প্রেশার নামক রোগ হয়েছে, বা আপনার প্রেশারটা বেশি হয়েছে, আমাকে সতর্কতা অবলম্বন করা, স্বাভাবিকভাবে এটাকে মেনে নেওয়া এবং সতর্ক অনুযায়ী চলা। আমরা কি সতর্কতা অবলম্বন করব? আমরা আগে যে কথাগুলো বলেছিলাম করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে, সেটা সতর্কতা এখানেও। আমরা ওজন নিয়ন্ত্রণে রাখবে, আমরা স্বাভাবিক জীবনযাপন করব, অনিয়মিত জীবনযাপন করব না। ধূমপান, তারপরে অ্যালকোহল জাতীয় মাদক নিব না, শাকসবজি বেশি খাবো, ফ্রুটস বেশি খাবো, তাজা বিশেষ করে তাজা ফল, তাজা শাকসবজি, এবং চর্বি জাতীয় খাবার নিয়ন্ত্রণে রাখা, 10% কম খাওয়া। অর্থাৎ আপনি যে ক্যালোরি নিচ্ছেন দৈনিক, তার 10 ভাগের কম হইতে হবে চর্বির থেকে, এর চেয়ে বেশি যেন না হয়। চর্বি জাতীয় খাবার না খাওয়া, অথবা খেলে অল্প। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্লাড প্রেশার মাপার পদ্ধতি, সঠিক পদ্ধতি কী, এটা দেখানোর চেষ্টা করেছি। আমরা এটা নিজেরা মাপা শিখব, ডাক্তারের জন্য অপেক্ষা করব না। কারণ বাসা আবার মাপা লাগে। কারণ আপনার প্রেশার অনেক সময় দেখা যায় যে হোয়াইট কোট হাইপারটেনশন, যে ডাক্তারের কাছে যায় প্রেশার নাই, প্রেশার, আর বাসায় আসলে দেখা যায় প্রেশার নাই। তো এটা প্রমাণ করতে হলে হোম ব্লাড প্রেশার মনিটর করতে হয়, বাসায় প্রেশার মাপতে হয়। অ্যান্ড বাসায় যদি প্রেশার মাপতে কেউ না জানে, তাহলে তো প্রবলেম। এটা জীবন রক্ষাকারী জ্ঞান, এটা আমরা নিজেরা শিখব, এবং আমাদেরকে আত্মীয় স্বজনকে শেখাবো যে ব্লাড প্রেশার মাপার পদ্ধতি এবং নিয়ম। আরেকটা জিনিস হচ্ছে, প্রেশারের ওষুধ কী। একটা হচ্ছে নিয়মকানুন মানা ওষুধ, লবণ না খাওয়া একটা ওষুধ। যে পরিমাণ খাবারের মধ্যে লবণ দিতে হয়, পরিমাণে খাবো, এর চেয়ে বেশি খাবো না। আর যে ওষুধ ডাক্তার সাহেবরা আমাদেরকে দিয়ে থাকেন, আমরা সেগুলো নিয়মিত সেবন করব। মনে রাখতে হবে যে আমাকে ওষুধটা হয়তো বা সারা জীবন খাওয়া লাগতে পারে। সেজন্য আমি ডাক্তার সাহেবের সাথে আলোচনা করব, আমাকে আমার সামর্থ্য অনুযায়ী যেন ওষুধ দেয়। এই জন্য ডাক্তারের সাথে খোলাখুলি সামর্থ্যটা আলোচনা করা, কম দামে ওষুধ দেওয়া। সাধারণত ডাক্তার সাহেব কখন ওষুধ দিয়ে থাকেন, প্রেশার ওষুধ কখন দিয়ে থাকেন? প্রেশার হলেই কিন্তু প্রেশার ওষুধ দেওয়া হয় না, সাথে সাথে না। যদি কারো প্রেশার প্রথমেই 180-র বেশি পাওয়া যায়, আর ডায়াস্টলে যদি 110-এর বেশি পাওয়া যায়, যে কোনো একটা পেলেই প্রথমেই ওষুধ দিতে হয়। এটা ইমার্জেন্সি সিচুয়েশন, জরুরি প্রয়োজন। এছাড়া যদি ডাক্তার সাহেব বুঝেন যে না, তার প্রেশার আছে, তার ডাক্তারের কাছে আসলেই প্রেশার হচ্ছে না, বাসায়ও তার প্রেশার বেশি থাকে, তার যে বিভিন্ন যে অঙ্গগুলা, হার্ট, কিডনি, ব্রেন, রক্তনালীগুলা প্রেশারের কারণে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তখন তার প্রেশার ওষুধ দিয়ে থাকেন। অথবা যদি কারো প্রেশার বেশিরভাগ সময়ই 160-এর বেশি থাকে, সিস্টোলিক 160, ডায়াস্টোলিক 100, এর চেয়ে বেশি হলেই সাধারণত প্রেশার ওষুধ দেওয়া হয়ে থাকে। যদি ডাক্তার সাহেব বুঝেন যে এই প্রেশার তার পারসিস্টেন্টলি বেশিরভাগ সময় থাকে। বিভিন্ন ধরনের ওষুধ আছে, ডাক্তার সাহেবের আমাদেরকে ঠিক করে দেবেন। আমার দায়িত্বটা কী? আমার দায়িত্বটা হচ্ছে ওষুধগুলো নিয়মিত সেবন করা। আর কিছু সময় কিছু জিনিস আমাদের জানা উচিত সাধারণ মানুষ হিসেবে, যে সব ওষুধ সবাইকে আবার দেওয়া যায় না। যেমন যাদের অ্যাজমা পেশেন্ট আছেন, শ্বাসকষ্টের রোগ আছেন, তাদেরকে আবার কিছু ওষুধ দেওয়া যায় না। এই জন্য আমার রোগটা আছে, আমার ডাক্তার সাহেবকে বলবো, ডাক্তার সাহেব যদি জিজ্ঞেস করেন ভালো, না হলে আমি নিজ থেকেই বলবো প্রেগনেন্ট কিনা, কারণ গর্ভাবস্থায় কিছু ওষুধ দেওয়াই যায় না। আবার যদি কারো হার্টে ব্লক থাকে, আগে থেকে অ্যারিথমিয়া থাকে, ব্লক থাকে, হার্ট রেট কম থাকে, তাদেরকে বিটা ব্লকার জাতীয় ওষুধ দেওয়া যায় না। এই জন্য আমার এই রোগ, এই অবস্থার সম্বন্ধে ডাক্তার সাহেবকে জানাবো। তো প্রেশারের ওষুধের ব্যাপারে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি ওজন কমাইতে পারি, তাহলে অনেক সময় প্রেশার ওষুধ নাও লাগতে পারে। অল্প যাদের প্রেশার থাকে প্রথম দিকে, দেখা গেল যে সে যদি ওজন তার নিয়ন্ত্রণে নিয়ে আসে, প্রেশার ওষুধ লাগে না। তাইলে এই কথা ঠিক নয় যে প্রেশার ওষুধ শুরু করলে আর শেষ করে মানে সারা জীবনে খেতে হবে, এটা ভুল ধারণা আমাদের। প্রেশার কমে গেলে, নিয়ন্ত্রণে আনলে প্রেশার ওষুধের পরিমাণ আস্তে আস্তে কমানো হবে, একসময় বন্ধও করা যেতে পারে। আমি যদি আমার অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছিলাম, ওজন বেশি ছিল,
আমার একটা রোগ হয়েছে, যে রোগের কারণে প্রেশার হয়েছে, যেমন কিডনি রোগ হয়েছে, সেই কারণে প্রেশার হয়েছে, ওই রোগ যদি চলে যায় তাহলে প্রেশারও চলে যাবে। সুতরাং প্রেশার ওষুধ একবার শুরু করলে সারা জীবন খেতে হবে, এই তথ্যটা ঠিক নয়। অর্থাৎ আমরা মনে রাখব, আমাদেরকে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন, আর ডাক্তার সাহেব যখন পরামর্শ দিবেন বন্ধ করার জন্য, তখন বন্ধ করব। নিজেরা যে শুরুও করবো না, নিজেরা যে বন্ধও করবো না।